বাংলাদেশে ছাত্রনেতা ওসমান হাদিকে গুলি করেছে কে? এই প্রশ্নে রীতিমতো জর্জরিত বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে পুরো বিষয়টিকে তারা ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যখন ভারতের বিপক্ষে এই ওসমান হাদি একাধিক স্টেটমেন্ট দিতেন দিনের পর দিন, যখন ভারতের ম্যাপকে তিনি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন, যখন ভারতের সাম্রাজ্যবাদ, ভারতের ইতিহাস, মুক্তিযুদ্ধর ব্যর্থতা এইসব কথা নিয়ে বড় বড় লেকচার দিতেন, তখন বাংলাদেশের কিন্তু কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা দায় ছিল না। আর আজকে হঠাৎ করে কোনো অজানা আততায়ী ওসমান হাদিকে গুলি করার পরই তাদের ভারতের কথা মনে পড়েছে। পুরো বিষয়টা বাংলাদেশে এই মুহূর্তে বৃহত্তর চক্রান্ত হিসাবে গণ্য হচ্ছে, কারণ ওসমান হাদিকে যারা হত্যা করেছেন তারা কোথাও না কোথাও বাংলাদেশের বর্তমান নির্বাচন পিছিয়ে দিতে চাইছেন, এই দাবিও কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে করা হচ্ছে। কালকে জামাতের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, যদি ওসমান হাদিকে যিনি গুলি করেছেন তাকে শাস্তি দেওয়া না হয় তাহলে এই মুহূর্তে নির্বাচন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারাই বিপদে পড়েছে ঠিক তখনই নয় ভারত নয় নির্বাচন, এই সকল বিষয়গুলোকে টার্গেট করে মাটি আঁকড়ে বাঁচার একটা চেষ্টা করছে। তাহলে ওসমান হাদি ভারতের বিপক্ষে এত স্টেটমেন্ট কিভাবে দিলেন? এবং ওসমান হাদি কি ভেবেছিলেন যে ভারতকে তিনি দিনের পর দিন যা ইচ্ছা তাই বলতে পারেন? ভারতের ম্যাপকে বিকৃত করার সাহস তাকে কে দিল? ভারতের সাম্রাজ্যবাদ, ভারতের ইতিহাস, ভারতের সরকার, এই সকল বিষয়গুলোকে নিয়ে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড প্রদর্শন করার ক্ষমতা তাকে কে দিল? কোথাও না কোথাও নেতা হলে থামতেও কিন্তু জানতে হয়, তা কিন্তু এই ঘটনা পরিষ্কার করে দিল। বাংলাদেশের এই সরকারের আসার পর ত্রিপুরাতে একটি বন্যা বিপর্যয় যখন পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন থেকে বাংলাদেশের এই ছাত্রনেতারা ভারতকে টার্গেট করতে শুরু করে। তারা প্রথম স্টেটমেন্ট দিয়ে বলেছিল সেদিন ত্রিপুরায় সেই ডম্বুর বাঁধ, তার জল নাকি ভারত ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে। পরবর্তীকালে ইলিশ মাছ ভারতে পাঠানো হবে না, বস্ত্র শিল্পের যে কটন তা ভারত থেকে আমদানি করা হবে না, এমনকি সেভেন সিস্টার্স ভারত থেকে কেড়ে নেওয়া হবে, শিলিগুড়ি করিডর ভেঙে দেওয়া হবে, শিলিগুড়ি করিডরের সামনে পাকিস্তানের গৌরী মিসাইল ডিপ্লয় করা হবে, কলকাতা শহরকে 4 ঘন্টার মধ্যে দখল করা হবে, সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ করবে বিজিবি। একাধিক এমন স্টেটমেন্ট সরকারি দপ্তর থেকে এসছে যা কিন্তু ডাইজেস্ট করা অনেকের কাছে কঠিন, এবং পরিষ্কার বোঝা গেছিল বাংলাদেশের এই ছাত্র নেতারা যে রাজনীতি করছেন তা অত্যন্ত অপরিপক্ক এবং অদূরদর্শী রাজনীতি। আমে দুধে লাস্টে মিশে যাবে, কিন্তু আটি হয়ে গড়াগড়ি খায় এই ওসমান হাদিরা। কারণ রাজনীতিটি অভিজ্ঞতার বিষয়। যে অভিজ্ঞতার দ্বারা শেখ হাসিনা বুঝে শুনে স্টেটমেন্ট দেন, যে অভিজ্ঞতা দ্বারা ভারতের প্রত্যেকটি স্টেটমেন্ট ডিপ্লোম্যাটিক স্তরে আলোচনা হয়, ঠিক সেভাবেই অভিজ্ঞ যদি না হন তাহলে এইভাবেই রাজনৈতিক ময়দানে মুখ থুবড়ে পড়তে হয়, তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। কালকে বাংলাদেশের আরো এক বিপ্লবী ছাত্রনেতা তিনি কি বলেছেন আপনারা শুনুন, দেখুন, তাহলে বোঝার চেষ্টা করুন যে কতটা ভিশনহীন একটা স্টেটমেন্ট। তিনি বলেছেন কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। যেই অনুপ্রবেশকারী সমস্যায় ভারত জর্জরিত, সেই অনুপ্রবেশকারী ইস্যু এবার বাংলাদেশ হাতিয়ার করছে, কারণ তার মতে ভারত থেকে কেউ বর্ডার টপকে অনুপ্রবেশ করেছে বাংলাদেশে এবং তিনি নাকি এই ছাত্রনেতাকে গুলি করেছেন। তিনি বলেছেন শরীফ ওসমান হাদি অভ্যুত্থানের আগে থেকেই ভারতীয় আধিপত্যের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করে এসছে। টার্মগুলো এক, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, আসলে এগুলোর মানে কি তারা হয়তো নিজেরাও জানেন না। পাকিস্তান কিভাবে বাংলাদেশকে দখল করে রাখতে চেয়েছিল, সেটা আধিপত্যবাদ নয়। আজকে আপনারা স্বাধীন বলে আরো একটি স্বাধীন রাষ্ট্রকে, যে আপনাদের স্বাধীনতায় সাহায্য করেছে, তাদের বিপক্ষে খুব সহজেই দাগিয়ে দিতে পারছেন, কিন্তু কালকে যদি ভুল করে ক্ষমতাতেও চলে আসেন, ভারত ছাড়া চলতে পারবেন তো? পেঁয়াজের দাম 200 টাকা ক্রস করে গেছে বাংলাদেশে। আপনাদের সরকার ভারতের কাছে পেঁয়াজ চেয়ে পাঠিয়েছে। চাল, দুধ, ডিম ভারত যদি না পাঠায়, আপনাদের সাধারণ মানুষ পথে বসে যাবে, আর আপনারা ভারতের আধিপত্যবাদ নিয়ে কথা বলছেন। ইনি বলেছেন বিগত কয়েক মাসে এই বাংলাদেশে
বিভিন্ন পরিচয়ে সীমান্ত দিয়ে এমন অনেক মানুষকে অনুপ্রবেশ ঘটানো হয়েছে, যাদেরকে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পাঠানো হয়েছে। কারণ তারা জানে যারা জুলাইয়ে রক্ত দিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, আবার বাংলাদেশের সংকট আসলে তারা এক হয়ে যাবে। এখানে তারা বলেছেন যে এই বুলেট যদি শরীফ ওসমান হাদির মাথায় নয়, এই বুলেট বাংলাদেশের ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের বুকে করা হয়েছে। এই বুলেট শুধু শরীফ ওসমান হাদির মাথায় নয়, এই বুলেট আসলে একজন ব্যক্তিকে গুলি করার সমতুল্য নয়, বরং এটা দিয়ে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, যারা আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দিতে চাচ্ছে, যারা নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিকে বানচাল করতে চাইছে, দেশে ও দেশের বাইরে এই এজেন্টদের এটা একটা খেলা। আর হাদিকে গুলি করার মধ্য দিয়ে তারা এই খেলা শুরু করলো। অর্থাৎ পরিষ্কার তারা বলতে চাইছেন এর পিছনে ভারত দায়ী। অনুপ্রবেশকারী সমস্যা, যে সমস্যা ভারতের প্রধান সমস্যা, সেই সমস্যা এখন বাংলাদেশের প্রধান সমস্যার কারণ। যদি আপনি জানতেনই অনুপ্রবেশকারী সমস্যা বাংলাদেশে শেষ কয়েক মাস ধরে বেড়েছে, তাহলে আপনি এর আগে কেন বলেননি? কেন আপনার প্রিয় মহান নেতা মোহাম্মদ ইউনূসকে জানাননি? কেন আপনার প্রিয় সেনাপ্রধানকে জানাননি? কেন বিজিবিকে জানাননি? কেন আপনারা দিনের পর দিন ভারতের বিপক্ষে স্টেটমেন্ট দেওয়া সত্ত্বেও ভারত থেকে একদল মানুষ আপনাদের দেশে ঢুকে আপনাদের মহান ছাত্রনেতাকে গুলি করে দিতে পারে, এই সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও আপনাদের গোয়েন্দা দপ্তরকে জানাননি? আজকে ফাঁকা মাঠে বাজার গরম করার যে খেলা বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছে, তা অনেক বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই অপরিপক্ক রাজনীতিবিদদের কথাবার্তাতেই পরিষ্কার। বাংলাদেশের সমস্ত ছাত্রনেতাদের কমেন্টগুলো সমস্ত এক। নাহিদ ইসলাম, আপনারা জানেন, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই যে নাহিদকে গুলি করা হয়েছে, এর পিছনে ভারত এবং আওয়ামী লীগ একযোগে দায়ী এবং এদের হাত থাকতে পারে। কথা বলতে তো লাইসেন্স লাগে না। যে কোনো মানুষকে ইসলামের নামে যা ইচ্ছা বোঝানো খুব সহজ জিনিস পৃথিবীতে। এই নাহিদরা আসলে ভারত বিরোধিতা এবং ইসলামকে আঁকড়ে ধরে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে যাচ্ছেন দিনের পর দিন। তারই কিন্তু একটা উদাহরণ এই নাহিদ ইসলামের মতো চরিত্রের এই ধরনের স্টেটমেন্ট। কোথা থেকে এসে তারা এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন তা কিন্তু সত্যি বোঝা যাচ্ছে না। রাজনীতিবিদ হয়ে যাদের অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত, তারা এই ধরনের ভুলভাল কথা বলছেন। এবং কালকে পরিষ্কারভাবে তিনি বলেছেন দিল্লিতে বসে বাংলাদেশ বিরোধী সব ধরনের তৎপরতা চালাচ্ছে দলটি। ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। তিনি বলেন মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের সহায়তা, এবং ভারত এই পুরো বিষয়টিতে পার্টিসিপেট করছেন। মোহাম্মদ ইউনূসের সংস্কৃতি উপদেষ্টা ফারুকি তিনি পরিষ্কার বলেছেন নাহিদি, এই যে ওসমান হাদি, তার ফোনে ভারত থেকে বারবার ফোন আসতো, বারবার বিভিন্ন ক্ষেত্রে হুমকি তাকে দেওয়া হতো, ফলে এর পিছনে ভারত দায়ী। খুব সহজে একটি রাষ্ট্রকে তারা দায়ী করে ফেলছেন। কিন্তু এই দায়ী করে তারা যেটা বলতে চাইছেন না, তা হলো তাদের সরকারের আইন শৃঙ্খলার ব্যর্থতা, গোয়েন্দা দপ্তরের অপদার্থতা, একজন নির্বাচনে দাঁড়ানো প্রার্থীর ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা করতে না পারা একটি সরকারের যাবতীয় ব্যর্থতাকেই তারা আড়াল করার চেষ্টা করছেন, শুধুমাত্র ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দিকে আঙুল তুলে এবং ভারতকে দায়ী করে। ভারত এর পিছনে আছে কি নেই তা স্টেটমেন্ট দেওয়ার জন্য প্রমাণ করতে হয়। যে গুলি চালালো সে যে ভারতের বা ভারতীয়, বা সে ভারত দ্বারা রিক্রুটমেন্ট করা, এটা প্রমাণ করার জন্য এই ছাত্রনেতাদের মিনিমাম শিক্ষাটা প্রয়োজন ছিল, যা কিন্তু এদের নেই। স্টেটমেন্টেই পরিষ্কার হয়ে যায়। পৃথিবীতে কোনো রাষ্ট্রে কখনো দেখেছেন কোনো পার্টিকুলার ব্যক্তি যদি রাজনৈতিক কারণে বা কোনো অচেনা কারণে, অজানা কারণে গুলিবিদ্ধ হন, তাহলে হঠাৎ করে অন্য একটি রাষ্ট্রকে দায়ী করা হয় না? কারণ ডিপ্লোম্যাসিটা এত সহজ নয়। যদি আপনি অন্য রাষ্ট্রকে খুব সহজে দায়ী করে ফেলেন, তাহলে নিজের দেশের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতাটাই কিন্তু এস্টাবলিশড হয়, যা বাংলাদেশে হলো। এবং এই নাহিদ সার্জিসরা ভারতকে দায়ী করে ঠিক সেটাই করলেন। কোথায় গেল আপনাদের ইন্টেলিজেন্স? যে ইন্টেলিজেন্স নাকি খোঁজ পায় চিন্ময় প্রভু গেরুয়া পতাকা লাগিয়েছিলেন বলে বাংলাদেশ বিরোধী কাজ করছেন, সেই গোয়েন্দা দপ্তর এখন কি ঘুমিয়ে পড়লেন?
প্রশ্ন তো থেকেই যায়।